আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাজপথে ছাত্র জনতার বিজয় উল্লাস। এর পাশাপাশি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেনা প্রধান। ভারত বাংলাদেশ সীমান্তে চলছে হাই অ্যালার্ট জারি। তবে ইতিমধ্যে আমরা যেটা জানি যে দেশ ত্যাগ করার পর অর্থাৎ বাংলাদেশ ছেড়ে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজিয়াবাদে এসেছেন এবং এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় যে খবর, সেই বড় খবরে আমরা জানবো যে প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন। এর পাশাপাশি আরো একটি খবর যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক শেষ করেছেন এস জয়শঙ্কর। গোটা বিষয়টি জানবো সঙ্গে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সর্বশেষ পাওয়া কি খবর পাওয়া যাচ্ছে এই গোটা বিষয় নিয়ে? সাহেলি, আমরা সকাল থেকে সবচেয়ে প্রথম নিউজ নাও, আমরা এই নিউজটা কভার করেছি সকাল থেকে, যে আমরাই প্রথম দিয়েছিলাম। আগরতলা লোকাল যে মিডিয়া চ্যানেলগুলি আছে তার মধ্যে সবচেয়ে প্রথম নিউজ নাও সেটা দিয়েছে যে কোনো সময়ে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে পারে, এবং এই খবর প্রকাশ করার মোটামুটি প্রায় 15 থেকে 25 মিনিটের মধ্যেই সেটা আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা দেওয়া হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা পদত্যাগ করেছেন, এবং ঠিক তারপর পরেই সেটা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বাংলাদেশের সেনাপ্রধান সেটা ঘোষণা দিয়েছিলেন। এখনো পর্যন্ত যে সর্বশেষ খবর রয়েছে সেটা তুমি ইতিমধ্যেই বলে দিয়েছে যে বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আত্মগোপন করেছেন বলতে পারো, একটা তিনি শেল্টার নিয়েছেন এবং এই মুহূর্তে নয়াদিল্লিতেই তিনি আছেন, এবং তার যে হেলিকপ্টার সেখানে গাজিয়াবাদে বিকেল 5:35 নাগাদ সেখানে অবতরণ করে, এবং তারপর পুরি নয়াদিল্লির যে জায়গা সে নয়াদিল্লিতে তিনি অবস্থান করছেন। এখনো পর্যন্ত যতটুকু খবর তিনি নয়াদিল্লিতেই আছেন, কিন্তু তার যেহেতু তিনি এখানে আশ্রয়, সেখানে তার সঙ্গে কোনো ধরনের কোনো এরকম সেটা হঠাৎই তিনি আশ্রয় নিয়েছেন, মানে পূর্ব কোনো ধরনের শিডিউল ছাড়া, তাই তিনি বেশিক্ষণ তিনি ভারতে অবস্থান করতে পারবেন না। সেই ক্ষেত্রে তার পরবর্তী গন্তব্যস্থল যেটা উঠে আসছে সেটা হচ্ছে হয়তো তিনি লন্ডন যেতে পারেন, না হলে ফিনল্যান্ড, সেটা অবশ্য হচ্ছে পরের ব্যাপার। কিন্তু এই কতক্ষণের মধ্যেই বিগত প্রায় 5:30 থেকে এখন বাজে প্রায় রাত 7-8টা, এর মধ্যেই তিনি এক প্রস্থ বড় বড় নেতাদের সঙ্গে, ভারতের যে সর্বোচ্চ পদে রয়েছে তাদের সঙ্গে এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে কিন্তু এক প্রস্থ বৈঠক করে ফেলেছেন। ইতিমধ্যেই তুমি যেটা জানিয়েছো সেটা একদম ঠিক যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এম জয়শঙ্করের সঙ্গে উনি পররাষ্ট্র মন্ত্রকের যে ভারপ্রাপ্ত মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং আরেকটা বিষয় সর্বশেষ যেটা তোমাকে জানিয়ে রাখছি, জয়শঙ্কর কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পুরো অবস্থা সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দিয়েছেন। আর যেটা তুমি ইতিমধ্যেই বলেছে যে ভারতের যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এম জয়শঙ্করের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন এক প্রস্থ। আমরা আশা করতে পারি যে ন্যাশনাল মিডিয়া যেগুলি কভার করছে বা যেটা তুলে আনছে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আদৌ বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং এখানে আশ্রয় নিয়েছেন তার সঙ্গে কি কোনো ধরনের কোনো সাক্ষাৎ হতে পারে, বিষয়টির জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। একেবারে এই জায়গা থেকেই আসবো আর একটা জায়গাতে যে ভারতের কি পরিস্থিতি সেটা তো আমরা এক প্রস্থ শুনলাম, তবে যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একেবারে বিজয় উল্লাস চলছে বাংলাদেশের কি পরিস্থিতি বর্তমানে? একদম দেখো, বাংলাদেশের যে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রায় বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছেন, সবার কাছ থেকে আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ইন্টারনেট পরিষেবা এবং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে ফ্লাইট সার্ভিস সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেটা আর বলার অপেক্ষা রাখে না। তুমি ইতিমধ্যেই জানো বেশ কয়েক মাস আগে শ্রীলঙ্কাতে এরকম একটা অভ্যুত্থান হয়েছিল এবং সেখানে শ্রীলঙ্কার যে রাষ্ট্রপতি ভবন সেখানে কিন্তু পাবলিক মানে জনসাধারণ সেখানে গিয়ে সেটা ভাঙচুর করেছে। এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যে খবরটা উঠে আসছে, বাংলাদেশের যে সরকারি বাসভবন, প্রধানমন্ত্রী গণভবন যেটাকে বলা হয় কোট আনকোট, এই গণভবন কিন্তু দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। তো সেই ক্ষেত্রে আমরা সারাদিনেই সেটা বলে আসছি যে সেটা শুধুমাত্র ছাত্র আন্দোলন নয়, ছাত্র আন্দোলন দিয়ে যা শুরু হয়েছিল সেটা পরবর্তী একটা রাজনৈতিক আন্দোলন সেটা পর্যবেসিত হয়েছে, এবং একটা সাধারণ একটা কোটা সংরক্ষণ নিয়ে যে একটা সরকারের এইভাবে পতন হতে পারে
এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার এবং বলতে পারে একটা অভূতপূর্ব ব্যাপার যে একটা কোটা সংরক্ষণ যেটা গভর্নমেন্টের বা জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল এবং সেটাতে একটা রায়ও দিয়েছে, কিন্তু তারপর পরেও যেভাবে মনে করো বিক্ষোভকারীরা এইভাবে একটা সরকার, একটা নির্বাচিত সরকারের যে প্রধানমন্ত্রী তাকে পলায়ন করতে বাধ্য করেছে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এটা একটা অভূতপূর্ব ঘটনা। এবং সাউথ ইস্ট এশিয়াতে বিশেষ করে মনে করে এই যে রিজিয়ন যেটা রয়েছে, চায়না, পাকিস্তান, সার্ক যুক্তরাষ্ট্রগুলি, এর মধ্যে কি ধরনের প্রভাব পড়বে এটার জন্য আমাদের আরো কতক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। স্বাভাবিকভাবেই মনে করে এই যে এখন যে পরিস্থিতিটা চলছে সেখানে কিন্তু কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়নি, সেখানে কিন্তু সেনাবাহিনী তার পুরো কন্ট্রোলটা নিয়ে গেছে। এখন সাধারণ যে জনপ্রশাসন, এই প্রশাসনের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই, সেখানে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারও নেই। সেনাবাহিনী প্রধান যেটা বলেছে, এই জায়গাতেই একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে যেমনটা আমরা জানি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার গঠন মানে সেই সরকারের পাওয়ার থাকবে সেনার কাছে, কিন্তু যদি আগামী 48 ঘন্টার মধ্যে একটি স্থায়ী সরকার গঠন না হয় বা কোনো সরকারের নেতার কাছে যদি সেই সরকারের পাওয়ার না যায়, সেক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে বাংলাদেশে? হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা কয়েকদিন আগেই নিউজ নাও এই নিয়ে একটা রিপোর্ট করেছিল এবং পরবর্তী সময়ে সেটা খুব পপুলার হয়েছিল যে জামাত ইসলাম যে ভারত বিদ্বেষী যে একটা সংগঠন, রাজনৈতিক দল, ওই দলটাকে কিন্তু মাত্র সপ্তাহখানেক আগেই বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনার সরকার সেটাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু আজকে সেনাবাহিনীর প্রধান যে বৈঠক করেছেন, যে সাংবাদিক সম্মেলন করেছেন, এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু বলেছেন যে জামাত ইসলামের নেতারা এবং অন্যান্য যারা যে সকল বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল সেখানে কিন্তু তাদের সঙ্গেই তিনি বৈঠক করেছেন এবং ওই বৈঠক করার পরেই তিনি জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে। এই জায়গাতেই আরো একটি বিষয় আসবো যে এইখানেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আজ বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশের অন্যান্য বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, তবে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে আওয়ামী লীগের কিন্তু কোনো নেতা উপস্থিত ছিলেন না। এবং এই জায়গা থেকে আমার পরবর্তী প্রশ্ন যে আওয়ামী লীগের নেতাদের বর্তমান পরিস্থিতি কি ঠিক বাংলাদেশে? একদম, দেখো আমি তোমাকে প্রথমেই বলেছি বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং মোটামুটি বাংলাদেশের অবস্থা এখন যেহেতু সরকার তত্ত্বাবধায়ক সরকার নেই, এক্স্যাক্টলি ওইখানে কি হচ্ছে এই বিষয়টা কিন্তু সহজেই অনুমেয়। যেহেতু যদি মনে করো ইন্টারনেট সার্ভিস থাকতো তাহলে হয়তো বা কিছুটা মানে ঘটনার বিবরণ পাওয়া যেত, কিন্তু ওইখানের যে ইন্টারনাল পরিস্থিতি যে আমাদের প্রতিনিধিরা হয়েছেন সেখানে কিন্তু মানে একটা আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের যে মানে সাপোর্টার ছিলেন, নেতারা ছিলেন, তারা কিন্তু এখন পালিয়ে যাচ্ছেন। গত কয়েকদিন আগে আমরা যেটা রিপোর্ট করেছিলাম যে জামাত ইসলাম যাকে নিষিদ্ধ করা হয়েছিল তার সাপোর্টার নেতারা, অ্যাক্টিভিস্টরা কিন্তু ত্রিপুরা বা অন্যান্য নর্থ ইস্টের সার্কেলের যে উন্মুক্ত সীমান্ত রয়েছে এগুলি দিয়ে প্রবেশ করতে চলেছে। এখন কিন্তু ঘটনাটা হয়তো উল্টো হয়ে যেতে পারে। ঘটনাটা উল্টো হয়ে যেতে পারে এই কারণে যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে আগামী 48 ঘন্টার মধ্যে, যেটা ইতিমধ্যেই সেনাবাহিনীর প্রধান বলে দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু সহজেই অনুমেয় যে আওয়ামী লীগের যে নেতা এবং কর্মীরা রয়েছে, বিশেষ করে উচ্চপদস্থ কর্মী বা নেতারা, ইতিমধ্যেই কিন্তু কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে যে ওরা এখন বাড়িতে থাকতে পারছেন না, অনেকের আক্রমণ করা হচ্ছে, দৈহিকভাবে সেখানে বাড়িঘর লুটপাট করা হচ্ছে, গণভবন সেটাকে নামিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটি যেটা ফুটেজ সেখানে আমরা নিউজ নাও সেটা চালিয়েছি সারাদিন, যে বাংলাদেশের যে জাতির জনক যে শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে সাহেলি তুমি ব্যাপারটা বুঝতেই পারছো বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি কোট আনকোট, সেটা কিন্তু আসলেই অগ্নিগর্ভ পরিস্থিতি। সাহেলি একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আপনারা জানেন যে ইতিমধ্যেই আজকে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সরকারের যে গোটা পদক্ষেপ সেটা সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এক প্রকার। সেক্ষেত্রে আজকে দুপুরবেলা অর্থাৎ 3:50 নাগাদ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি লাইভে এসে সরাসরিভাবে জাতির উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, একবার সেই বার্তার দিকে চোখ রাখবো। জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন,
এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন, এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ। এখন দেখার এই গোটা পরিস্থিতি ঠিক কিভাবে সামাল দেয় বাংলাদেশ এবং ভারত।